ঘরে বাইরে সর্বত্র তৃণমূল কংগ্রেস এখন একটা প্রচণ্ড চাপে রয়েছে। একদিকে যেমন প্রতিদিন কোনো না কোনো ইস্যুতে, সে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, দাদাগিরি হোক, যে কোনো ইস্যুতে কোর্টে পরের পর ধাক্কা খাচ্ছে, বলতে গেলে সপাটে চড় খাচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের প্রতিদিন কোনো না কোনো দুর্নীতি, অথবা ওই মনোজিৎ মিশ্র মার্কা তৃণমূল ছাত্র পরিষদের কাণ্ড কারখানা প্রতিদিন নতুন নতুন করে মানুষের কাছে আসছে। দলনেত্রী চুপ, দলের সেনাপতি কোথায় আছেন কেউ জানে না। এমত অবস্থায় তৃণমূলের মধ্যে যারা সংখ্যালঘু নেতা আছেন, বিশেষ করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির এবং দলের নেতা না হলেও দলের একজন শুভার্থী তহা সিদ্দিক, এই তিনজনেই কিন্তু মেখে বসেছেন। আপনারা জানেন যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের এই মন্ত্রিসভায় তিনি রয়েছেন। 16 সালে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী মঙ্গলকোট থেকে পরবর্তীকালে 21 সালে তাকে সেই সিট বদলে মন্তেশ্বর থেকে দাঁড় করানো হয়, তিনি জেতেন। এখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরে গিয়েছিলেন এবং এই মন্তেশ্বরে যেতে আমরা যেটা সেখানে দেখলাম যে সেখানে কিন্তু হোসেন শেখ, তৃণমূলের আর এক নেতা, তার দলবলের হাতে ওই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হলেন। তার গাড়ির ওপরে লাঠি, ইট পড়তে থাকলো, গাড়ি ভাঙচুর হলো, তিনি নিজে রক্তাক্ত হলেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তাঁদের, অর্থাৎ ওই জামায়াতে উলেমায়ে হিন্দ, তার যে সংগঠন, সেই সংগঠনের উনি হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের এই রাজ্যে 1200টা মাদ্রাসা আছে, 450 ইউনিট আছে এবং 20 লক্ষ মেম্বার আছে। এই রকম চলতে থাকলে তিনি দল করবেন না। তার এই কথা শুনে প্রথমে 5 জনকে ওই ঘটনার জন্য গ্রেপ্তার করা হলেও পরবর্তীকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রচণ্ড ক্ষুব্ধ। পাশাপাশি হুমায়ুন চৌধুরী, আপনারা নাম জানেন প্রত্যেকেই। এই হুমায়ুন চৌধুরী তিনি একটা অদ্ভুত কথা বলেছেন যে অনেক দিন ধরেই তিনি দলের মধ্যে একটা বিদ্রোহী হিসাবে পরিচিত এবং এই হুমায়ুন চৌধুরী শোকজও খেয়েছেন, তার উত্তরও দিয়েছেন। কিন্তু সেই হুমায়ুন চৌধুরী সম্প্রতি নিজের একটা এজেন্সি দিয়ে উনি একটা সার্ভে করতে নেমেছেন যে এই রাজ্যে যে সমস্ত আসনগুলো মুসলিমদের সংখ্যা বেশি বিধানসভা আসনে, সেখানকার মুসলিমরা কি চাইছে, এইটার একটা সার্ভে করছে। এবং এর ইঙ্গিত খুব পরিষ্কার যে সংখ্যালঘুদের বিষয় নিয়ে তিনি একটা অন্য পরিকল্পনা চালাচ্ছেন। আর তহা সিদ্দিকী ওই ফুরপুরা শরীফের, তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যারা আমাদের ভোট নিয়ে জিতে ক্ষমতায় আছে তারা আমাদের ঠকাবে, আর তারা যদি মনে করে থাকে চিরকাল আমরা তাদের সমর্থন করব, তাহলে তারা ভুল ভাবছে। আমাদের এবারে ভাবনা চিন্তার পরিবর্তন করা দরকার। এখন এহেন যখন চাপে পড়ছে, আমি আপনাদের কাছে আজকে বলবো যে 3 জন পরিচিত মুসলিম নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন এবং তারা দেখা করেছেন। কি কথা হয়েছে আমি বলছি, সে কথা পরে। তো দেখুন কতটা চাপে রয়েছে এই উত্তর 24 পরগনার বাদুড়িয়ার শায়েস্তানগর 2 গ্রাম পঞ্চায়েত। আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানকার যিনি পঞ্চায়েত প্রধান, তিনি সাধারণ মানুষের দ্বারা ঘেরাও হয়ে গেছেন। এর আগে আমরা দেখেছিলাম বিক্ষোভের মধ্যে পড়তে উদয়ন গুহকে, শওকত মোল্লাকে, আর এইবারে এই যে শায়েস্তানগর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি একেবারে সরাসরি মানুষের দ্বারা ঘেরাও হয়ে গেলেন। মানুষ মুখের ওপরে দাঁড়িয়ে প্রশ্ন করছে যে আমাদের এখানে উন্নয়নের টাকা আসছে, সেই টাকা যাচ্ছে কোথায়?
আমাদের এখানে রাস্তার দীর্ঘদিন ধরে এই অবস্থা রয়েছে কেন, এবং সে পঞ্চায়েত প্রধান পালিয়ে বাঁচতে যায়, তাকে আবার ঘিরে ধরে। এই হচ্ছে এখন গ্রামেগঞ্জের বাস্তব চিত্র। মুখ খুলছে, মানুষ কিন্তু সাহস করে এগিয়ে আসছে। আর এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা, যে তৃণমূল যাদেরকে উপহাস করে সিপিআইএমকে, যে শূন্য, মহাশূন্য ইত্যাদি বলে, আপনারা হয়তো ইতিমধ্যেই খবরটা পেয়েছেন যে মুর্শিদাবাদের ডোমকলে মানে তাদের মধ্যে অধিকাংশই সংখ্যালঘু, এবং একটা বিরাট সংখ্যক মানুষ তারা তৃণমূল থেকে তারা সিপিএমে যোগ দিয়েছে, লাল ঝান্ডাটা হাতে করে ধরেছে, এবং তারা বলছে যে আমাদের গরিব মানুষের আস্থার ভরসার একটাই জায়গা লাল পতাকা, তাই আমরা এখন থেকে লাল পতাকার সঙ্গেই থাকব। এবং শুধু তাই নয়, আপনারা একটা জিনিস যদি লক্ষ্য করেন, যে এই রকম অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পিকটি নট, একটা কথাও বলছেন না। ভাইপো সেনাপতি তিনি উধাও। প্রতিটা অঞ্চলে অঞ্চলে এখন কেউ কারুকে মানছে না, এরকম একটা পরিস্থিতি চলছে। এবং আমি আপনাদের আবারও বলছি যে মুসলিম সমাজ কিন্তু অন্যরকম ভাবছে, সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন। এবং আমি পরে একটা এপিসোড করব যে সেই অভয়ার বাবা মা যারা বিচার পায়নি, তারা কিন্তু এখন বিচারের দাবিতে, আবার এমনিতে সোচ্চার ছিলই, এবারে সরাসরি অভয়া মঞ্চের ডাকে তারা 14 তারিখে রাত জাগো অনুষ্ঠান সেই যেটা 14ই আগস্ট হয়েছিল, এবারে 1 বছর পূর্তিতে তারা 9ই আগস্ট যেমন নবান্ন চলোতে যাবে, আবার বিকেলে, ওই দিনই বিকেলে কালীঘাট চলো, আবার পাশাপাশি 14ই আগস্ট তারাই আহ্বান করেছেন গোটা বাংলা জুড়ে রাত জাগোতে অংশগ্রহণ করা। একটা প্রভূত চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস, আর এর মধ্যে এই চাপ থেকে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য তৃণমূল নেত্রীর ডাকে 3 জন সংখ্যালঘু মুখ, পরিচিত মুখ, একজন হচ্ছেন পিআইবি যে সংগঠনটা, তার সভাপতি, তিনি বুদ্ধিজীবী হিসাবেই পরিচিত, মুসলিম বুদ্ধিজীবী মানাজাত আলী। দ্বিতীয়জন হচ্ছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জিম নওয়াজ, এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের আরেক সদস্য এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক কামরুজ্জামান। 3 জনকেই মুখ্যমন্ত্রী ডেকেছিলেন পৃথক পৃথক দিন। অত্যন্ত বিশ্বস্ত সূত্রের খবর, তারা দেখা করেছেন, তারা মুখ্যমন্ত্রীর কাছে ক্ষোভের কথা বলেছেন যে এই যে যেটা চলছে, আপনার ওই ওয়াকফ নিয়ে আন্দোলনটা বন্ধ করে দেওয়া, ওবিসির তালিকা নিয়ে যে তাদের মধ্যে একটা ক্ষোভ, সবটা তারা প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে শেষ পর্যন্ত হাতজোর করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে। কিন্তু এর মধ্যে 2 জন আপনার ওই যে 3 জন গিয়েছিলেন তার মধ্যে 2 জন তাকে ভাবার জন্য সময় দিয়েছেন এবং বলেছেন যে আপনিও এটা নিয়ে চিন্তাভাবনা করুন। তবে সরাসরি হয়তো কেউই তৃণমূল কংগ্রেসের যোগদান না করলেও 26-এর জন্য কারুকে টিকিটের কথাও তৃণমূল দলের পক্ষ থেকে জানানো হয়েছে বলেও এটা খবর। তা আজকে এই মুসলিম ভোটটা যদি অটুট থাকতো, সংখ্যালঘু ভোটটা যদি অটুট থাকতো, বা 26এও অটুট থাকবে এটা মনে করলে এই 3 জন সংখ্যালঘু নেতাদের কিন্তু ডাকতো না। যাই হোক, আমি এই প্রতিবেদনে শুধু একটা কথাই বলবো যে তৃণমূল খুব চাপে আছে এবং এই চাপ কাটানোটা খুবই কঠিন। কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী, বিশেষ করে বাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক যে শক্তিগুলো, তারা যদি এই মুহূর্তে চাপ সৃষ্টি করে, দুর্বার আন্দোলনে নামে, তাহলে কিন্তু তৃণমূলের ছেড়ে দেওয়া কেঁদেবাজি অবস্থা হবে। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি
এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।